তো ক্লাস স্টার্ট করা যাক। তো বিফোর আই স্টার্ট দ্য ক্লাস, দিস ইজ মি। আমার নাম রাধাকান্ত চন্দ্র। আমার ডেজিগনেশন, আই এম নাও ওয়ার্কিং অ্যাজ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিসিটিসি, ইস্টার্ন রেলওয়েতে পোস্টেড। আচ্ছা, এগুলো আমার কিছু সাকসেস, ক্যান সি। অত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট আমার ব্যাপারে দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। ওকে, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, যে ক্লাস যেটা আমি বলছিলাম, যদি কেউ পেড কোর্স এনরোল করতে চায়, তার জন্য কীভাবে সে এনরোল করতে পারবে, তার আগে আমি ক্লাস সম্বন্ধে একটু বলে দিই। দিস ইজ মাই ফার্স্ট ফ্ল্যাগশিপ কোর্স। এখানে আমি অত্যন্ত সুন্দরভাবে একটা কোর্স ডিজাইন করেছি, যেখানে আমার মনে হয় একটা, মানে দিস ইজ আ আমব্রেলা কোর্স। আমব্রেলা কোর্স মানে একটা কোর্সের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ, শুধু ইংলিশ বাদ দিলে, ইংলিশের গ্রামার সেকশনটা বাদ দিলে বাকি সব কিছুই তোমরা পাচ্ছ। কারণ এত কিছু একসঙ্গে করানো সম্ভব নয় লিটারালি। তো কী কী পাবে তোমরা এই ক্লাসের মধ্যে, সেটা আগে হাইলাইট করে দেখিয়ে দিই। সপ্তাহে আমি 2টো লাইভ সেশন করাবো, লাইভ ক্লাস 2টো থাকবে সপ্তাহে। ম্যাথে 2টো ক্লাস থাকবে, আর রিজনিংয়ের একটা ক্লাস থাকবে, যেটা আমি এখানে লিখিনি। রিজনিংয়ের একটা ক্লাস থাকবে লাইভ, আর ম্যাথে 2টো লাইভ ক্লাস থাকবে। সপ্তাহে একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। ডাউট ক্লিয়ারিং সেশন মিনস 2টো যে লাইভ ক্লাস হয়ে গেল, তার সাথে এই যে আমি অনেক পিডিএফ শেয়ার করব। যেমন দেখো, 3 নম্বর পয়েন্ট আমি লিখে দিয়েছি। এটা তো মক টেস্ট পেপার লেখা আছে। এখানে লেখা নাই যেটা, সেটা হচ্ছে যে মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল। অর্থাৎ যে ক্লাসগুলো হচ্ছে, যেমন আজ আমরা অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করছি, তো অলরেডি যারা এই কোর্সে এনরোল করেছে তারা জানে, তাদেরকে অলরেডি অনুপাত এবং সমানুপাতের উপরে থিওরির পার্ট 1 ভার্সন আমি দিয়ে দিয়েছি পিডিএফ। এখন থিওরি পড়তে গিয়ে অনেকের অনেক জায়গায় সমস্যা হতে পারে, ক্লাসের পরেও অনেকের সমস্যা হতে পারে, লাইভ ক্লাসের চলাকালীন অনেকের অনেক সমস্যা হতে পারে। তো আমি চাই ক্লাসের মাঝে যতটা সম্ভব সেই সমস্যাগুলো সমাধান করার পরেও যদি ইস্যুটা বিগার হয়, দেন ডেডিকেটেড একটা ডাউট ক্লিয়ারিং সেশন আমরা করব, এখানে তোমরা তোমাদের কোয়েশ্চেন পোস্ট করবে, এবং সেই কোয়েশ্চেনগুলোকে আমি আবার, যদি মনে হয় যে ওগুলোকে এর প্রবলেমের আকারে সলভ করে বোঝানোর দরকার আছে, তাহলে সেটা করা হবে। আদারওয়াইজ আমি এক একটা কমেন্ট ধরে ধরে তার ফুল ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। এটা হবে আমাদের মডেল। তাছাড়া আমি যেটা বললাম, সপ্তাহে একটা করে ডাউট ক্লিয়ারিং সেশনের পরে সপ্তাহে 3টে করে মানে অঙ্কের 3টে, রিজনিংয়ের 3টে এবং জিকের 3টে করে মিনি মক টেস্ট। 10 থেকে 25টা করে কোশ্চেন, কোনো দিন হয়তো 10টা, কোনো দিন 15টা, কোনো দিন 25টা, ম্যাক্সিমাম 25টা, এগুলো মিনি মক টেস্ট। ঠিক আছে, সপ্তাহে 3টে করে। মাসে একটা করে কম্বাইন্ড মক টেস্ট, অর্থাৎ ম্যাথ, রিজনিং, জিকে ওয়েটেজ থাকবে, হয়তো ম্যাথের 15টা, রিজনিংয়ের 15টা, এর হয়তো 20টা, মিলে হয়ে গেল 50 মার্কসের একটা কম্বাইন্ড মক টেস্ট। এইভাবে যদি আমরা, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এবং ফুল প্রুফ স্ট্র্যাটেজি। আমি আমার প্রিপারেশনের সময় দেখেছি, আমি আমার প্রিপারেশনে এগুলো ইউজ করেছি, আই গট দ্যাট সাকসেস। যতগুলো সাকসেস দেখালাম, দিস ইজ দ্য ফুল প্রুফ স্ট্র্যাটেজি। এভাবেই এগোনো উচিত, তবেই গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট সম্ভব। রাতারাতি ডেভেলপমেন্ট সম্ভব না। যদি কেউ প্রমিস করে থাকে, দ্যাটস আর অর হি ইজ বিজনেস, বাট আমি কোনো রকম ফলস প্রমিস করবো না যে রাতারাতি সমাধান হয়ে যাবে, রাতারাতি একদম অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবে। দ্যাট ইজ নট পসিবল। যার যেখানে বেস আছে, যে যেখানে রয়েছে ওই মুহূর্তে, সেখান থেকে ডেফিনেটলি 1 থেকে 2 মাসে অনেকটা উন্নত হবে তাদের স্টেটাস এই মুহূর্তে এখান থেকে। আর সবথেকে বড় যে পার্ট, যেটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এইখানটা স্টুডেন্টদের সবথেকে বেশি কনফিউশন থাকে, বিশেষ করে যারা প্রিপেয়ারিং স্টুডেন্ট, যারা প্রিপারেশন করছে, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, ইউটিউব বলো, নিউজ পেপার বলো, ম্যাগাজিন বলো, অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাপ আছে, ভালো ভালো অ্যাপ আছে, নো ডাউট। কিন্তু সেখানে কম্পাইলেশন এত বেশি, কোনটা পড়বো, কোনটা কোয়েশ্চেনের, কোনটা কোন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এভাবে তো ভাগ করে দেওয়া সম্ভব না। বাট আই উইল গাইড ইউ যে কোন এক্সামের জন্য কোন কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট হতে পারে। যদিও এইভাবে স্পেসিফিক বলা সম্ভব না, তাও মোটামুটি কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং কোন এক্সামের জন্য কোন কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেক বেশি রিলেভেন্ট ইউ ক্যান সে, সেটা আমি বলতে পারি। যেমন দেখো, WBPSC, ওয়েস্ট বেঙ্গল
পাবলিক সার্ভিস কমিশনের যেমন মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, ইভেন বিসিএস আছে, এই সমস্ত এক্সামের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স, ইউপিএসসিতে সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেভেন্ট নয়, এসএসসিতেও ইভেন সেই কারেন্ট অ্যাফেয়ার্স অনেক সময় রিলেভেন্ট নয়। যেমন ডব্লিউবিপিএসসি যখন প্রিপারেশন তুমি করছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যখন এক্সাম তুমি ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে সমস্ত স্কিম, যে সমস্ত নিউজ, এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় রাদার দেন অন্যান্য। যেমন গুজরাটে যদি কোনো একটা স্কিম লঞ্চ হয়, ইউপিতে যদি কোনো একটা স্কিম লঞ্চ হয়, সেটা ন্যাশনাল এক্সাম পারপাসে, যেমন এসএসসির এমটিএস হতে পারে, সিজিএল হতে পারে, সিএইচএস হতে পারে, এইসব জায়গায় ইম্পর্ট্যান্ট হতে পারে। বাট ডব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এইসব ক্ষেত্রে তোমরা নিজেরাও লক্ষ্য করবে যে অলওয়েজ স্টেট ওরিয়েন্টেড, অর্থাৎ এই স্টেট ওরিয়েন্টেড, এটা প্রত্যেক স্টেটের ক্ষেত্রেই মানে প্রযোজ্য। যেমন তুমি যদি ইউপিপিসিএস দেখো, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, সেখানে ইউপি রিলেটেড, অর্থাৎ উত্তরপ্রদেশ রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো আমি সেই কারণে এমন কম্পাইলেশন বানাবো, এই কম্পাইলেশনে লেখাই থাকবে দ্য স্টেট রিলেটেড, দ্যাট ইজ অল ইন্ডিয়া এক্সাম। তো এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ, তার সঙ্গে ফ্রি ভোক্যাব, ইংলিশ ভোক্যাব নোট, কারণ ক্লার্কশিপেও ইংলিশ আসবে, মিসলেনিয়াসে তো ইংলিশ আসবেই, বিসিএসে তো ইংলিশ আসেই। তো এখানে বেশিটা ভোক্যাবের, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে গ্রামারের থেকে ভোকাব পার্টটা বেশি বেশি ঠিক আছে। আই থিঙ্ক 70-30 রেশিও থাকে। তো গ্রামারে যদি 30%, ভোকাবে 70%। সাইনো অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজেস, এই সমস্ত কিছু ওইখানের মধ্যে ইনক্লুডেড থাকে। সো এই কারণে আমার মনে হয় এইভাবেই প্রিপারেশনটা করা উচিত। এইভাবেই এই ক্লাসটাকে লঞ্চ করা আছে। তো তোমরা চাইলে এখানে যোগ করতে পারো। আচ্ছা, ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য কী করতে হবে বলে দিচ্ছি, জাস্ট আ মিনিট। হ্যাঁ, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে, 8637574002, আমি এখানে লিখে দিচ্ছি, 8637574002। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, অথবা আর একটা আছে 9091140018। এই দুটো নাম্বারই আছে, এই দুটো নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে কোর্সের সম্বন্ধে ডিটেলস জানতে চাইতে পারো, যদিও আমি ডিটেলস দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফিজ রিলেটেড যদি ডিটেলস জানতে চাও, এগুলো আমি ওখানে শেয়ার করে দেবো। আর মাসিক ফি 500 টাকা, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। শুধু রেজিস্ট্রেশন ফি যেটা আছে সেটা আমি ওখানে ডিসকাস করে দেবো। ওখানে কিছু ছাড় দেওয়া আছে, প্রথম 20 জনের জন্য আই থিঙ্ক ছাড় দেওয়া আছে, সেখানে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা আমি করে দেবো। তো এই হলো পেড কোর্স রিলেটেড যে সমস্ত ইনফরমেশন দেওয়া ছিল আমি দিয়ে দিলাম। না, আমরা একদম সোজা ক্লাসে চলে যাব, ক্লাস স্টার্ট করব। তো একদম আমি যেমন বললাম, একদম বেসিক লেভেলে, অর্থাৎ যে আজ প্রথম অনুপাত সমানুপাতের অঙ্ক করবে বা করছে, তার জন্য আমি কোশ্চেন ডিজাইন করেছি। অর্থাৎ এখানে আমি বারবারই বলছি, যদি অনুপাত সমানুপাতে অনেকের বেস তৈরি হয়ে থাকে, ইউ ক্যান স্কিপ, বাট আমি তাও সাজেস্ট করব এরপরেও এখানে এমন কিছু কোশ্চেন থাকবে যেগুলো যে কোনো লেভেলের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। তাই চাইলে ক্লাসটা করতে পারো। বাট হ্যাঁ, কোশ্চেনের লেভেল আজ অনেকটা ইজি থাকবে, যেহেতু প্রথম ক্লাস অনুপাত সমানুপাতের, আমাকে সবাইকে নিয়ে চলতে হবে। তো যে অনুপাত সমানুপাত হয়তো মাধ্যমিকের পর প্রথমবার আজ করছে, তার জন্য কীরকম এটা, তার জন্য কীভাবে ক্লাসটা করানো উচিত সেইভাবে আমি ক্লাসটা করেছি। তো প্রথমে একদম ইজি একটা কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। যেমন কোশ্চেনে বলা হচ্ছে, রবি এবং আকাশ এই দুজনের বয়স যথাক্রমে 19 বছর এবং একজনের 38 বছর, তাহলে ওদের বয়সের অনুপাত কী হবে? দেখো, এই ধরনের প্রশ্নে কী করতে হবে, আমাদেরকে রবি এবং আকাশের বয়স দেওয়া আছে এবং ওদের বয়স, অর্থাৎ রবি এবং আকাশ, অর্থাৎ রবি অনুপাত আকাশের বয়সের অনুপাত বের করতে বলছে। দেখো, বারবার বলছি, কোশ্চেনের স্টেটমেন্ট পড়াটা খুব ইম্পর্টেন্ট। কেন? এর অনেক সময় হতে পারে এরকম দিতে পারে, রবি আর আকাশের বয়স যথাক্রমে 19 বছর ও 38 বছর, তাহলে আকাশ ও রবির বয়সের অনুপাত বের করো। তখন কিন্তু স্টেটমেন্টটা সম্পূর্ণ উল্টো হয়ে যাবে, কারণ এখানে দেওয়া আছে রবির বয়স এবং আকাশের বয়স। প্রথমে রবির বয়স দেওয়া আছে, দেন আকাশের বয়স দেওয়া আছে, এবং তোমাকে চেয়েছে রবি আকাশ ডাইরেক্টলি। সুতরাং রবির বয়স 19, আকাশের বয়স 38। এবং আমি অলরেডি বলেছি, থিওরি যারা
নিয়েছে থিওরির জন্য বলেইছি যে এটাকে বলা হয় রেশিও সাইন অর্থাৎ অনুপাতের সাইন। এবং তাহলে 19:38 হচ্ছে রবি এবং আকাশের বয়সের অনুপাত। এবং এটাকে যদি আমরা সলভ করি 19 দিয়ে কাটলে 1, 19 দিয়ে কাটলে এখানে 2, অর্থাৎ 1:2। এটা হচ্ছে রাইট আনসার। 1:2 হবে রাইট আনসার। বাট অনেক সময় কোশ্চেন এক্সামিনার একটু টুইস্ট করে দিতে পারে কোশ্চেনটা, বলতে পারে রবি আর আকাশের বয়স যথাক্রমে 19 ও 38 বছর, কিন্তু বলে দিল যে আকাশ ও রবির বয়সের অনুপাত বের করো। সেক্ষেত্রে কিন্তু 38:19 হবে নাকি 19:38? আনসার হবে 2:1। অর্থাৎ সেক্ষেত্রে এই রেশিওটা পাল্টে হয়ে যাবে 2:1। এটা খেয়াল করার মতো জায়গা। যেখানে যেখানে খেয়াল করার জায়গা সেগুলো আমি সবসময় নক করে দেবো, কারণ আমি জানি এখানেই ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং কোশ্চেনে এইভাবেই ফাঁসানো হয়, যেটা অনেক সময় আমরা এক্সামের প্রেশারে হোক বা তাড়াতাড়ি করতে গিয়ে হোক সিলি মিস্টেক্স করে আসি। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এটা ভেরি ভেরি ইজি কোশ্চেন ছিল। বাট যেটা আমি বললাম যে প্রথম যে আজকে অনুপাত সমানুপাতের অঙ্ক করছে ক্লাস 10-এর পর, তার জন্যই ক্লাসটা আমি ডিজাইন করেছি। তো সেও যাতে এই ক্লাসটা সমানভাবে বুঝতে পারে সেই কারণে একদম ইজি থেকে আস্তে 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 আমরা লেভেল ইনক্রিজ করব। আই হোপ এই কোশ্চেনটা এবং এই সলিউশনটা বোঝা গেছে। কিভাবে এই কাটাকাটিটা হলো, এটা কাটাকাটি বলছি আমরা কারণ অঙ্কের ভাষায় এটাকে ভাগ বলে, বাট আমরা চলতি কথা এটাকে কাটাকাটি বলি। তো কাটাকাটি আর ভাগ একই জিনিস। কিভাবে এটা হলো সেটাও আমি পরের আপকামিং কোশ্চেনে ডিসকাস করব। নেক্সট, আচ্ছা, বিপরীত অনুপাত 13:22 অর্থাৎ 13:22 অনুপাতের বিপরীত অনুপাতটি কত? এখানে কি টার্ম হচ্ছে বিপরীত অনুপাত? বিপরীত অনুপাত কি হয় আমি ডিসকাস করে দিই আগে। বিপরীত অনুপাত কি হয়, যারা এখনো কোর্সে নেই অর্থাৎ শুধুমাত্র এই ক্লাসটাই দেখছে তাদের জন্য, যারা থিওরি পেয়ে গেছো তারা তো জানো। তো বিপরীত অনুপাত কি হয়? বিপরীত অনুপাত মানে হলো, দেখো A:B অর্থাৎ A অনুপাত B যদি একটা অনুপাত হয় সেক্ষেত্রে আমরা জানি এই পদটাকে অর্থাৎ অনুপাতের বাম দিকের পদটাকে কি বলা হয়? পূর্বপদ। পূর্বপদ। এবং ডান দিকের পদটাকে বলা হয় উত্তরপদ। উত্তরপদ। ওকে, তাহলে যখনই কোনো একটা অনুপাতের বিপরীত অনুপাত আমাদেরকে বের করতে হবে তখন মনে রাখতে হবে অনুপাতটার উত্তরপদ হয়ে যাবে পূর্বপদ, বিপরীত বিপরীত অনুপাতের জন্য পূর্বপদ হয়ে যাবে এবং পূর্বপদটা হয়ে যাবে উত্তরপদ, অর্থাৎ পদ দুটো অদল বদল হয়ে যাবে। ওকে, অর্থাৎ A:B যদি একটা রেশিও হয় তাহলে এদের বিপরীত অনুপাত হবে B:A অল। এটাই হচ্ছে থিওরি। তাহলে আমি এখানে পরিষ্কার করে লিখে দিচ্ছি A:B যদি একটা অনুপাত হয় তাহলে এর বিপরীত অনুপাত হবে B:A। কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে সেটাকে ইগনোর করো। আচ্ছা, তো 13:22 অর্থাৎ 13:22 অনুপাত যদি হয় তাহলে বিপরীত অনুপাত কত হবে? তাহলে 13 হচ্ছে পূর্বপদ, 22 হচ্ছে উত্তরপদ, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 22টা আগে চলে আসবে, 13টা চলে যাবে পরে। 22:13 হবে রাইট আনসার। অপশন সি ইজ রাইট আনসার। আই হোপ এটা বোঝা গেছে। না বোঝা গেলে রিমাইন্ড করে আবার ক্লাসটাকে দেখে নাও। ঠিক আছে, থিওরি আমি ডিসকাস করে দিলাম। তো মুভ টু নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, দেখো এটা থিওরি বেসড একটা কোয়েশ্চেন, কিন্তু এখন এই ধরনের এক্সামে আমি সচরাচর এই কোয়েশ্চেন দেখছি না, বাট যে কোনো সময় কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কারণ কোয়েশ্চেনের একটা স্টকের ব্যাপার আছে, ঠিক আছে না? তো এটা খুব একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। যার কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকবে তার কাছে এই কোয়েশ্চেনটা চুটকিতে সলভ হবে। যে এই থিওরিটাই পড়েনি সে কিন্তু এই কোয়েশ্চেনটা কখনোই সলভ করতে পারবে না, কারণ এটা কোনো নিউমেরিক্যাল ভ্যালু বেসড কোয়েশ্চেন নয় যে কাটাকাটি করে যোগ ভাগ করে যা খুশি একটা করে অঙ্কটা সলভ করে দেবো। এটা থিওরি, প্রপার থিওরি, না জানা থাকলে হবে না। লাইক জিকে, যদি আমি টপিকটা না পড়ে থাকি তাহলে আমার দ্বারা কোয়েশ্চেনটা সলভ হবে না, লাইক দ্যাট, এরকম ধরনের একটা কোয়েশ্চেন। এটা 13:22 অনুপাতটা হলো কি ধরনের অনুপাত? চারটে অপশান আছে, মিশ্র অনুপাত, গুরু অনুপাত, যৌগিক অনুপাত নাকি লঘু অনুপাত। তাহলে আমি একটু শর্টে থিওরিটা ডিসকাস করে দিই যে অনুপাতকে কখন আমরা লঘু অনুপাত বলবো, কখন গুরু অনুপাত বলবো, কখন মিশ্র বা কখন যৌগিক অনুপাত বলবো। প্রথমে আমি এটা ক্লিয়ার করে দিই, মিশ্র অনুপাত সমানই হচ্ছে যৌগিক অনুপাত, অর্থাৎ
যেটাকে আমরা যৌগিক অনুপাত বলছি এটাই হচ্ছে মিশ্র অনুপাত। এটা একই অনুপাতের দুটো নাম। মিশ্র অনুপাত এবং যৌগিক অনুপাত নাথিং বাট সেম চিজ, একই জিনিস। ঠিক আছে, তাহলে এই দুটো তো হবেই না, বোঝাই যাচ্ছে, কারণ সরি এটা না যৌগিক অনুপাত, এটা হবে না। হ্যাঁ, এই দুটো তো হবেই না, কারণ একই উত্তর দুটো অপশানে থাকতে পারে না, এই দুটো হবে না, অপশান এলিমিনেট হয়ে গেল। এখন পড়ে রইল গুরু অনুপাত এবং লঘু অনুপাতের কনসেপ্ট। এটার জন্য ডিসকাস করি। প্রথমে বুঝতে হবে যে গুরু অনুপাত এবং লঘু অনুপাত কাকে বলে। দেখো, অনুপাতের যদি কোনো একটা অনুপাতের ভ্যালু, অর্থাৎ আমি একটা অনুপাত লিখছি, মনে করো এই একটা অনুপাত হচ্ছে A:B অনুপাত, এবং এই অনুপাতের ভ্যালু যদি একের থেকে বড় হয়, এই অনুপাতটার ভ্যালু যদি একের থেকে বড় হয়, তাহলে এটাকে বলবো আমরা গুরু অনুপাত। ওকে, গুরু অনুপাত। আর A:B এর ভ্যালু যদি একের থেকে কম হয়, তাহলে এটাকে আমরা বলবো লঘু অনুপাত। ইজ দ্যাট ক্লিয়ার? আই থিঙ্ক এটা ক্লিয়ার হওয়া উচিত। এবার প্রশ্ন হবে, স্যার কীভাবে আমরা বুঝবো যে A:B এর ভ্যালু একের থেকে বড় না একের থেকে ছোট? তার জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে অনুপাত এবং ভগ্নাংশের মধ্যে রিলেশন কি। দেখো, যে কোনো একটা অনুপাত A:B কে আমরা ভগ্নাংশ করে লিখতে পারি A/B, অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে যেটা পূর্বপদ সেটা ভগ্নাংশের ক্ষেত্রে হয়ে যাবে লব, আর যেটা অনুপাতের ক্ষেত্রে উত্তরপদ সেটা ভগ্নাংশ হবে হর। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। আর একবার রিপিট করছি, অনুপাতের ক্ষেত্রে যেটা পূর্বপদ, অর্থাৎ বাম দিকের পদটাকে পূর্বপদ বলি, এর আগের কোশ্চেনে আমি ডিসকাস করেছি, তাহলে সেটা ভগ্নাংশের ক্ষেত্রে হয়ে যায় লব, আর অনুপাতের ক্ষেত্রে যেটা উত্তরপদ সেটা ভগ্নাংশের ক্ষেত্রে হয়ে যায় হর। এখন একটা ভগ্নাংশ একের থেকে বড় না কম সেটা আমরা অলওয়েজ জানি। কখন না, লবের মান যদি হরের মানের থেকে বড় হয়, তাহলে ভগ্নাংশটা হয় একের থেকে বড়। ঠিক আছে, ভগ্নাংশটা হয় একের থেকে বড়। আর লবের মান যদি হরের মানের থেকে কম হয়, অর্থাৎ হরের থেকে ছোট হয়, তাহলে ভগ্নাংশটা হয় একের থেকে ছোট। এটা আমরা জানি। যেমন 2/3, 2/3 যদি একটা ভগ্নাংশ হয়, তাহলে দেখতেই পাচ্ছি ওপরে লব নিচে হর, তাহলে উপরের ভ্যালুটা যদি ছোট থাকে, অর্থাৎ লব যদি ছোট হয় হরের থেকে, অলরেডি আমি বলেছি, তাহলে ভগ্নাংশটা কী হবে, একের থেকে কম হবে। তাহলে ভগ্নাংশ যদি একের থেকে কম হয়, তার মানে সেই অনুপাতটাও একের থেকে কমই হবে, কারণ ভগ্নাংশকে যদি অনুপাতে কনভার্ট করি তাহলে কী হবে, লবটা হয়ে যাবে পূর্বপদ, হরটা হয়ে যাবে উত্তরপদ। অর্থাৎ 2/3 এই ভগ্নাংশটাকে আমরা রেশিও আকারে লিখলে হবে 2:3। দেখো, এখানে আমি অলরেডি ডিসকাস করলাম যেটা, সেটারই রিভার্স, অর্থাৎ বিপরীত সূত্র। ভগ্নাংশের অনুপাতের পূর্বপদ যদি ভগ্নাংশের লব হয়, তার মানে আমরা বলতে পারি না ভগ্নাংশের লব হবে অনুপাতের পূর্বপদ। একইভাবে কোনো একটা অনুপাতের উত্তরপদ যদি ভগ্নাংশের হর হয়, তাহলে কোনো একটা ভগ্নাংশের হরই ওই অনুপাত ওই ভগ্নাংশ থেকে ওই ভগ্নাংশ থেকে যে আমরা অনুপাত বের করব তার উত্তরপদে পরিণত হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে এক্ষেত্রে যদি আমরা অনুপাতটা দেখি, তাহলে আমরা চলে আসি প্রশ্নে 13:22। দেখো, 13:22 এই অনুপাতটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এটা হবে 13/22। তাহলে দেখতেই পাচ্ছি এই ভগ্নাংশটা লব হরের থেকে ছোট। তা লব হরের থেকে ছোট মানে কি, এর ভ্যালু একের থেকে ছোট, তার মানে এটা কি একটা লঘু অনুপাত। ঠিক আছে, কারণ অলরেডি বললাম অনুপাতের ভ্যালু যদি একের থেকে কম হয়, তাহলে সেটাকে আমরা লঘু অনুপাত বলবো। অনুপাতের ভ্যালু যদি একের থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা গুরু অনুপাত বলবো। দ্যাট ক্লিয়ার? একদম ইন ডিটেলে উইথ থিওরি আমি এটা ডিসকাস করলাম। হোপ কি এর মধ্যে কনফিউশন থাকার কথা না। তবু যদি কোনো কনফিউশন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং যারা পেড কোর্সে এটা দেখছো তারা অবশ্যই ডিসকাশন গ্রুপে তাদের পোস্ট করতে পারো, ডাউট পোস্ট করতে পারো, আই উইল সলভ দ্যাট। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি আর একটা ট্রিক না, আমি ট্রিকে বিশ্বাস করি না, ট্রিক না, বাট হ্যাঁ, এটা একটা বলতে পারো ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখতে পারো, যেটাকে আমরা ট্রিক বলে চালাই। তো সকল ট্রিকই যদি আমি বলি, তাহলে একটা ট্রিক আমি এখানে বলে দিচ্ছি কীভাবে অনুপাত, গুরু অনুপাত না লঘু অনুপাত মনে রাখবে, একদম ওয়ান লাইনারে বলে দিচ্ছি। এটা হচ্ছে, যদি অনুপাতের পূর্বপদের মান উত্তরপদের থেকে ছোট হয়, অর্থাৎ বাম দিকের ভ্যালু, আরও একদম চলতি ভাষায় গোদা বাংলা যেটা বলি আমরা, বাংলা ভাষায় যদি পরিষ্কার করে বলি, তাহলে হচ্ছে যদি বাম দিকটা ডান দিকের থেকে ছোট হয়,
তাহলে সেটা হবে লঘু অনুপাত, আর অনুপাতের বাম দিকের ভ্যালু যদি ডান দিকের থেকে বড় হয় তাহলে সেটা হবে গুরু অনুপাত। ইজ দ্যাট ক্লিয়ার? এর থেকে সহজে আমার মনে হয় না আর বোঝানো সম্ভব। ঠিক আছে, তাহলে এর আনসার হচ্ছে লঘু অনুপাত। নেক্সট কোয়েশ্চেন। এই কোশ্চেনটার জন্য আমি প্রথমবারে যেটা বলেছিলাম যে কিভাবে কাটাকাটি করতে হয় সেটা আমি বোঝাবো। এই কোশ্চেনটাতে আমি ওই জন্য ফ্রেম করেছি, এটাতে সম্পূর্ণ জিনিসটা আমি বোঝাবো, দুটোভাবেই বোঝাবো। একটা হচ্ছে নর্মাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে এক্সামে অ্যাডভান্স অ্যাপ্রোচ, যেভাবে আমাদের করা উচিত, কীভাবে করা উচিত। আচ্ছা, প্রথমত এখানে কী টার্ম হচ্ছে লঘিষ্ঠতম, অর্থাৎ এটার সিম্পল যে ভ্যালু, অর্থাৎ সিম্পলিয়েস্ট ভ্যালু চেয়েছে। ইংলিশে তোমরা এটা দেখবে লেখা থাকবে সিম্পলিয়েস্ট ভ্যালু। ঠিক আছে, সিম্পলিয়েস্ট ভ্যালু লেখা থাকতে পারে, অথবা এটা বলা থাকতে পারে লিস্ট ভ্যালু। ঠিক আছে, এরকম প্রশ্নে থাকতে পারে ইংলিশ ভার্সনে। আর বেঙ্গলি ভার্সনে তো লঘিষ্ঠতম মানই বলা থাকবে, বা সরলতম মান বলা থাকে অনেক সময়। ওই যে সিম্পলিয়েস্ট মানে হচ্ছে সরলতম বা লঘিষ্ঠতম। এক্ষেত্রে আমাদের কিছু না, ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, অনুপাতে যে দুটো পদ দেওয়া আছে, অর্থাৎ 56:98, আমাদেরকে এই দুটো পদকে কাটাকাটি করে এমন একটা নাম্বারে নিয়ে যেতে হবে, অর্থাৎ এমন দুটো নাম্বারে নিয়ে যেতে হবে যে দুটো নাম্বারকে আর ফার্দার কাটাকাটি করা যাবে না, অর্থাৎ ভাগ দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে দুটো অ্যাপ্রোচ হতে পারে। নর্মাল অ্যাপ্রোচ কি, যেমন আমরা করি, প্রথমে এইটাকে 2 দিয়ে কাটলাম, তাহলে এটা হলো 28, এটাকে 2 দিয়ে কাটলাম, হয়ে গেল কত, 49। তারপর এটাকে 4 দিয়ে কাটলাম, হয়ে গেল 7, সরি এটাকে 7 দিয়ে কাটলাম, হয়ে গেল 4, এটাকে 7 দিয়ে কাটলাম, হয়ে গেল 7। তাহলে রেশিও বেরিয়ে গেল 4:7। আনসার 4:7, নো ডাউট, হয়ে গেল। এটা নর্মাল অ্যাপ্রোচ। তাহলে অ্যাডভান্স অ্যাপ্রোচটা কিসের? অ্যাডভান্স অ্যাপ্রোচটা এটা, এখনও যেহেতু আমি চ্যাপ্টারটা করাইনি, তাও আমি একটু এটা সম্বন্ধে বলে রাখি। HCF এবং LCF যখন চ্যাপ্টার আমি করাবো, তখন আমি এটা সম্বন্ধে ডিসকাস করব ডিটেলে। HCF মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ HCFকে আমরা বাংলায় বলি গসাগু। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এটা তো স্যার হয়ে গেল একদম ম্যাথের প্রপার ভাষা, আমাকে চলতি বাংলা ভাষায় বলুন, বোঝান। চলতি বাংলা ভাষায় যদি আমরা বুঝতে চাই, তাহলে গসাগু কথার মানে হলো এমন একটি নাম্বার, অর্থাৎ সবথেকে বড় এমন একটা নাম্বার, যে নাম্বারটা দিয়ে এমন দুটো সংখ্যা হোক, 3টে সংখ্যা হোক, 4টে সংখ্যা হোক, অর্থাৎ 2-এর বেশি সংখ্যাকে বা 2 বা 2-এর বেশি সংখ্যাকে এমন একটা বড় সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, যার ফলে একবার ভাগ করি যে নাম্বারগুলো পাবো সেগুলো পরস্পর মৌলিক হবে, অর্থাৎ সেগুলোকে আর ফার্দার ভাগ করা যাবে না। ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে এরকম যে, আমি যদি এই দুটো নাম্বার নিয়ে বলি, 56 এবং 98, এই দুটো নাম্বারকে এমন একটা নাম্বার দিয়ে আমরা ভাগ করব যে একটা স্টেপেই আমরা সরলতম মান পেয়ে যাবো, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা দুটো পেয়ে যাব। আর পরস্পর মৌলিক সংখ্যা মানে কি? তাদেরকে আর ফার্দার ভাগ করা যাবে না। যেমন 8 আর 9, এরা নিজেরা তো যৌগিক সংখ্যা। এই মৌলিক যৌগিক ব্যাপারগুলো সবই আমরা HCF LCM চ্যাপ্টারে ডিসকাস করব। এখন এটা আমাদের আলোচ্য বিষয় নয়, সেই কারণে আমি বেশি টাইম দেবো না, বাট বোঝানোর জন্য বলছি। 8 আর 9 দুটি যৌগিক সংখ্যা, বাট স্টিল এরা কিন্তু পরস্পর মৌলিক। এটা হচ্ছে পরস্পর মৌলিক। কেন? কারণ 8 আর 9কে কিন্তু ভাগ করা সম্ভব নয়। এরকম কোনো নাম্বার নেই পৃথিবীতে যেটা দিয়ে 8কেও ভাগ করা যাবে, 9কেও ভাগ সম্ভব না। ঠিক সেরকমই। তাহলে যখনই এরকম কিছু থাকবে, তখনই আমরা অলওয়েজ এদের HCF বের করব। HCF বের করব, অর্থাৎ গসাগু বের করব। ঠিক আছে? তাহলে গসাগু বের করব, এবং সেই গসাগু দিয়ে যদি নাম্বার দুটোকে আমরা ডিভাইড করে দিই, ভাগ করে দিই, তাহলে একদম একটাই স্টেপে সিম্পল মান পেয়ে যাব। এটা তো আমি ছোট ছোট দুটো নাম্বার নিয়েছিলাম বলে দুটো স্টেপে হয়ে গেল। এরকম বড় বড় নাম্বার হতে পারে, যেমন আমি কথার কথা বলছি 1032:64। এটা কি করে করবে? অনেক কাটাকাটি হবে, 2 দিয়ে কেটেই যাবে। যার ডিভিজিবিলিটি রুল, অর্থাৎ বিভাজ্যতার নিয়ম যে ভালো জানে, সে হয়তো 4 দিয়ে কাটতে চেষ্টা করবে প্রথমে। যাই হোক, তো সেটা অনেক টাইম কনজিউমিং। বাট HCF যদি আমরা চট করে বের করে নিই, তাহলে সেক্ষেত্রে একটাই স্টেপ এটা হয়ে যাবে। তাহলে 56 আর 98 এদের HCF বের করবো কীভাবে? HCF বের করতে গেলেও তো একটা লং প্রসেস আছে, আমরা বলতে পারি, কিন্তু না, ভাগ প্রক্রিয়াও বের করতে পারি। তবে 56 আর 98 যেহেতু ছোটো ছোটো সংখ্যা, এদের HCF জানা উচিত। 56 এবং 98-এর গসাগু হয় 14। ঠিক আছে, 14 হচ্ছে এদের গসাগু। 14 এমন একটা সংখ্যা যেটা দিয়ে 56কেও কাটা যাবে, 98 ভাগ যায়। তাহলে 14 হচ্ছে 56 এবং 98-এর গসাগু। তাই 14 দিয়ে যদি আমরা এটাকে একবারে কাটতাম, তাহলে হতো এটা 4, হতো 7, অর্থাৎ 4:7। বোঝা গেল?
তাহলে একটাই মাত্র স্টেপে আমরা আনসার রিচ করলাম। এটাই আমার বলার ছিল। দ্যাটস অল। আশা করি সমস্যাটার সমাধান তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। ইউটিউবে যারা দেখছো তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং শেয়ার করো, এই ভিডিওটাকে শেয়ার করো, কারণ অনেক নিডি আছেন, অনেক এরকম স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট আছে যাদের এই ধরনের ক্লাসের ক্লাস পাওয়া খুব ইম্পর্টেন্ট। তারা যাতে প্রিপারেশন করতে পারে তাদের হেল্প করো। তো শেয়ারিং ইজ কেয়ারিং। তো শেয়ার করলে কারো নলেজ কমে না। তাই শেয়ার করো। নেক্সট কোয়েশ্চেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আবার একটা হিডেন কনসেপ্ট আছে যেটা আমরা আলোচনা করবো। তাহলে তোমরা যদি লক্ষ্য করো, আমি যে কোশ্চেনগুলো খুব ইজি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট কোশ্চেনগুলো যেভাবে আমি ফ্রেম করেছি, এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে রেশিও এবং প্রপোর্শনের যদিও এখন অঙ্ক আসেনি, রেশিও সম্বন্ধে যে সমস্ত কোশ্চেন আমি ডিসকাস করছি, প্রত্যেকটা কোশ্চেন এক একটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে তৈরি করা। এমন না যে যা মনে এলো করে দিলাম, প্রিভিয়াস কোশ্চেন থেকে কপি পেস্ট মেরে আধ ঘন্টা মানুষের সময় নষ্ট করে দিলাম, একটা ক্লাস আপলোড করে দিলাম, ভিউজ বাড়িয়ে নিলাম। নো, এই চ্যানেলে এরকম ভিডিও, এরকম উদ্যোগ কোনোদিনও দেখা যাবে। এই চ্যানেলে সেই সমস্ত ভিডিও আপলোড হবে, সেই সমস্ত জিনিসই এখানে দেখানো হবে বা করানো হবে কন্টেন্ট হিসেবে, যেগুলো রিয়েলি এক্সামে আমার ব্যক্তিগত ব্যক্তিগত জিনিস তোমাদের উপর চাপিয়ে তা কোনোদিনও হবে না, দ্যাট ইজ গ্যারেন্টি। তো এখানে প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা লক্ষ্য করো, প্রথম কোশ্চেন থেকে প্রত্যেকটা কোশ্চেন এক একটা কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য তৈরি করো। এখানেও তাই। এখানে কি কনসেপ্ট দেখো, বলা আছে এ ইজ টু বি এর ভ্যালু হচ্ছে 5 অনুপাতকে ইংলিশে ইজ টু বলে, তাই আমি বারবার ইজ টু কথাটা বলছি। এটাকে তোমরা অনুপাত হিসেবে কনভার্ট করে নাও। মানে যদি বাংলায় বলি তাহলে এ অনুপাত বি এর যদি মান 5:7 হয়, তবে এ প্লাস বি অনুপাত বি এর ভ্যালু আবার কি, এ প্লাস বি এর ভ্যালু কোথা থেকে পাবো, তাই না? তো এই কারণে খুব সিম্পলি তো আমরা বলেই দিতে পারি, খুব সিম্পল আকারে এটা বলে বেরিয়ে যেতে, বাট না, এর জন্য যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা অনেক জায়গায় ডিসকাস করতে আমি দেখি, এই জন্য আমি কনসেপ্টটা ডিসকাস করি। হোয়াট ইজ দ্য কনসেপ্ট? কনসেপ্টটা কি কি কনসেপ্ট? ওকে, কনসেপ্টটা ডিসকাস করি। দেখো, যোগ ভাগ বলে একটা প্রক্রিয়া, যোগ ভাগ, এই প্রক্রিয়াটার নাম কি? যোগ ভাগ। বলা হয় ডিভিডেন্ড, কম্পোনেন্ট ডিভিডেন্ড। অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। কি যোগ ভাগ প্রক্রিয়া? কোন একটা অনুপাত যদি এ ইজ টু বি, সি ইজ টু ডি এর সাথে সমান হয়, তাহলে মাথায় রাখতে হবে যে এদের যদি আমি শুধু যোগ প্রক্রিয়াটা লাগাই, তাহলে এ প্লাস বি অর্থাৎ পূর্বপদ যুক্ত উত্তরপদ বাই উত্তরপদ এর ভ্যালু হবে সি প্লাস ডি, অর্থাৎ অন্য অনুপাতের পূর্বপদ প্লাস উত্তরপদ বাই উত্তরপদের সমান। এটা হচ্ছে যোগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়ায় কি হতো? এগেন, পূর্বপদ মাইনাস উত্তরপদ, অলওয়েজ রিমেম্বার স্টার্ট হবে কিন্তু পূর্বপদ দিয়ে, কোনো উত্তরপদ দিয়ে নয়, বাই বি সমান হয়ে যেত সি মাইনাস ডি বাই, তাই এটাকে বলা হয় যোগ প্রক্রিয়া অনুপাতের। এটা হচ্ছে যোগ প্রক্রিয়া, আর এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। ওকে, হচ্ছে ভাগ প্রক্রিয়া। আর এই দুটোকে যদি কম্বাইন করি তাহলে আমরা পাবো যোগ ভাগ প্রক্রিয়া। সেক্ষেত্রে কি হবে? এ প্লাস বি অর্থাৎ পূর্বপদ প্লাস উত্তর ডিভাইডেড বাই পূর্বপদ মাইনাস উত্তরপদ মাইনাস বি সমান অন্য অনুপাতের ক্ষেত্রে সেম, পূর্বপদ সি প্লাস উত্তরপদ ডি ডিভাইডেড বাই পূর্বপদ উত্তরপদ ডি। এই তিনটে রেশিও সম্বন্ধিত কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অর্থাৎ যোগভাগ প্রক্রিয়ার যে তিনটে রুল বা ফর্মুলা আমি ডিসকাস করলাম, নোট ডাউন করে নাও, কখনো না কখনো ডেফিনেটলি কাজে আসবে। তাহলে এই যদি আমার থিওরি হয়, এই থিওরি অনুযায়ী আমরা যদি কোশ্চেন সলভ করি, এর সঙ্গে সলভ হবে, মুখোমুখি সলভ হবে। কি বলেছে? তাহলে এ অনুপাত বি এর ভ্যালু 5:7, তাহলে এ প্লাস বি টু বি এর ভ্যালু, অর্থাৎ আমরা এখানে দেখেই বুঝতে পারছি এটা যোগ প্রক্রিয়া কাজে লাগবে। এটা যোগ প্রক্রিয়া কি হয়? পূর্বপদ প্লাস উত্তরপদ হবে, অর্থাৎ 7 আর 5 যোগ করলে কত হয়? 12 ইজ টু
বি এর ভ্যালু কত 7, আনসার কত হবে 12:7। দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? ভেরি ভেরি ইজি, বাট কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো কনসেপ্ট, খুব খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে অনেক রকমের প্রশ্ন ডিজাইন করা যায়, ফ্রেম করা যায়, যেটা আমি যখন মডারেট এবং অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, এটা তো পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, তিনটে পার্টে আমি এই রেশিও প্রপোর্শন চ্যাপ্টারকে ফিনিশ করব। তো পার্ট 1-এর জন্য এটাই যথেষ্ট। পার্ট 2-এ আমি এর উপর কিছু মডারেট এবং পার্ট 3-তে কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন আমি ডিসকাস করব। তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি। নেক্সট কোয়েশ্চেন যেটা আমি একটু আগেই বললাম, দেখো পরে কোয়েশ্চেন আমি ফ্রেম করেছি। এখানে দেখতেই পাচ্ছ, ওখানে ছিল কি a প্লাস বি ইজ টু বি এর ভ্যালু বের করতে বলেছিল। কিন্তু এই প্রশ্নের a প্লাস বি ইজ টু a মাইনাস বি এর ভ্যালু বের করতে বলেছে। অর্থাৎ এখানে কি লাগবে? ওখানে লেগেছিল যোগ প্রক্রিয়ার ফর্মুলা, এখানে লাগবে যোগ ভাগ প্রক্রিয়ার ফর্মুলা, তাই তো? তাহলে এখানে কি হবে? যোগ ভাগ প্রক্রিয়া মানে a প্লাস বি মানে কি হবে? 7 আর 3 যোগ করলে 10, আর a মাইনাস বি মানে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4। এবারে রেশিওটাকে যদি সিম্পল ফর্মে নিয়ে যাওয়া যায়, সেটা সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে 10 আর 4 এদের গসাগু কত হয়? 2। 2 দিয়ে কাটলে এটা হয় 5, 2 দিয়ে কাটলে এটা হয় 2। তাহলে অনুপাতটা কত হবে? 5:2। আনসার হয়ে গেল 5:2। ক্লিয়ার? ইজি। নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট আবার একটা কনসেপ্ট। এই কোয়েশ্চেনটা আবার একটা কনসেপ্ট আমরা ডিসকাস করব। কি কনসেপ্ট ডিসকাস করব? কি টার্ম কি? এখানে কি টার্ম হচ্ছে যৌগিক অনুপাত। নাও 2 বা ততোধিক অনুপাতের যৌগিক অনুপাত বের করার নিয়ম কি, এটা আমরা জানবো। দেখো, থিওরিটা আমি প্রথমে ডিসকাস করে দিই। থিওরি পার্টটা ডিসকাস করি, দেন আমি এটা সলভ করব। থিওরি কি বলছে? না, মনে করো যদি দুটো অনুপাত নিয়ে আমরা বলি, a ইজ টু বি একটা অনুপাত, আর c ইজ টু ডি একটা অনুপাত, ঠিক আছে? একটা অনুপাত, এটা একটা অনুপাত। এই দুটো অনুপাতের থেকে যদি একটা যৌগিক অনুপাত, এদের যদি একটা যৌগিক অনুপাত বের করতে বলে, এটা হবে আর একটা অনুপাত, থার্ড অনুপাত বা থার্ড রেশিও, ঠিক আছে? তাহলে আমি অলরেডি ডিসকাস করেছি যে একটা অনুপাতের দুটো পার্ট হয়। একটা হচ্ছে পূর্বপদ, আর একটা হবে উত্তরপদ। অর্থাৎ দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, যতগুলি অনুপাত দেওয়া থাকুক না কেন, তাদের যে যৌগিক অনুপাত বা যেটাকে আমরা মিশ্র অনুপাত, সেটা তো একটাই অনুপাত হবে। অর্থাৎ একটা অনুপাতের দুটোই পদ হওয়া সম্ভব, পূর্বপদ এবং উত্তরপদ। তাহলে আমাদের মেন ফোকাস কি হবে? মেন ফোকাস হবে নতুন যে অনুপাত পাবো তার পূর্বপদ এবং তার উত্তরপদ করা। এখন আমাদের এটা জানতে হবে যে এতগুলো অনুপাতের একটাই যে অনুপাত আমরা বের করছি, যেটাকে আমরা যৌগিক অনুপাত বা পদ বলছি, এর পূর্বপদ এবং উত্তরপদের ভ্যালু কি? খুব ইজি। সেটা হচ্ছে যে অনুপাতগুলো দেওয়া আছে, অর্থাৎ এখানে a ইজ টু বি আর c ইজ টু ডি, এই যে দুটো অনুপাত দেওয়া আছে, এই দুটো অনুপাত থেকে যখন এদের আমি তৃতীয় একটা অনুপাত, যেটাকে আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলছি, তার পূর্বপদ যখন বের করব, তখন আমাদের মনে রাখতে হবে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের পূর্বপদগুলোকে গুণ করব। a ইজ টু c তাহলে হয়ে যাবে এখানে। তাহলে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদগুলো গুণ করে যে গুণফল পাবো, সেটা হবে যৌগিক অনুপাতের পূর্বপদ। একইভাবে প্রত্যেকটি অনুপাতের উত্তরপদগুলো গুণ করে যে গুণফল পাবো, অর্থাৎ এখানে বি ইন্টু ডি, এটা হবে যৌগিক অনুপাতের উত্তরপদ। ক্লিয়ার? তাহলে এখানে যে তিনটে অনুপাত দেওয়া আছে, তার মধ্যে দেখো তাদের যৌগিক অনুপাত, অর্থাৎ এই যৌগিক অনুপাতের পূর্বপদটা কত হবে? তাহলে a ইজ টু বিতে প্রথম অনুপাতে পূর্বপদ কত? 7, দ্বিতীয় 5 এবং তৃতীয় অনুপাতের পূর্বপদ হচ্ছে 11। ওকে, ইজ টু সাইন তো দিতেই হবে অনুপাতের জন্য। প্রথম অনুপাতের উত্তরপদের ভ্যালু কত? 3 লিখলাম, ইন্টু দ্বিতীয় অনুপাতের উত্তরপদের ভ্যালু কত? 9 ইন্টু তৃতীয় অনুপাতের উত্তরপদের ভ্যালু কত? 13 লিখে দিলাম। এবার তিনটে গুণ করব। দেখো কমন কিছু নেই, কাটাকাটি যাবে না, দেখতে পাচ্ছ এখানে 7 বা 7-এর মাল্টিপল ডান দিকে কিছু নেই, তাহলে কাটাকাটি যাবে না। 5 বা 5-এর মাল্টিপল ডান দিকে কিছু নেই, কাটাকাটি যাবে না। 11 বা 11-এর মাল্টিপল ডান দিকে কিছু নেই, সুতরাং এখানেও কাটাকাটি যাবে না। অর্থাৎ যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হবে আমাদের এক্স্যাক্ট অ্যান্সার।
তাহলে 3 5 35, 35কে 11 দিয়ে গুণ করলে হয় 385, দেখে নেবে। আমি এত তাড়াতাড়ি কী করে গুণ করলাম? 11 নিয়ম খাটিয়ে। কীভাবে? আমি এখনই শিখিয়ে দিচ্ছি। পরে তো এগুলো আমরা ডিসকাস করবই, পরে যখন আমরা এই মাল্টিপ্লিকেশনের চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। মাল্টিপ্লিকেশন কীভাবে সহজে করা যায়, অ্যাডিশন কীভাবে সহজে করা যায়, সেগুলো আমরা শেখাবো। এবং এদিকে হচ্ছে 3 9 27, 27 ইন্টু 13 270, আর 81 মানে হচ্ছে 351। এইভাবে সহজে গুণ করতে হবে, মুখে মুখে গুণ করতে হবে। আনসার কত হবে? 385/352। রাইট আনসার হচ্ছে অপশন এ। ওকে, যেটা আমি বলছিলাম 11 দিয়ে গুণ করার নিয়ম কি? 11 দ্বারা গুণ। কীভাবে অতি সহজে আমরা 11 দিয়ে গুণ করব? দেখো, 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে, যদি একটা সংখ্যা, আমি জাস্ট কোনো একটা সংখ্যা 73 মনে করো, যদি আমি 11 দিয়ে গুণ করি, প্রথমে কী নিয়ম? 11 দিয়ে গুণ করার সময় প্রথম যে টার্ম আছে সেটা লিখে দাও 3। তারপরে কী করতে হবে? এই দুটো টার্মকে যোগ করো। 7 আর 3 যোগ করলে কত হয়? 10। 10-এর শূন্য বসাবে, হাতে থাকবে 1। এবার 7-এর সঙ্গে 1টা যোগ করে দাও, 8। আমার আনসার বোঝা গেল? এইভাবে 11 দিয়ে গুণ করতে। যাই হোক, এটা আমাদের এখন আলোচ্য বিষয় নয়, জাস্ট একটা দেখিয়ে দিলাম। পরে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। নেক্সট কোয়েশ্চেন, দিস ইজ হোমওয়ার্ক। কারণ দেখো এখানে কী টার্ম কী আছে, অলরেডি আমি বলেছি, আমি এর স্লাইডেই ডিসকাস করে দিয়েছি, তাও আমি আরেকবার এর হিন্ট দিয়ে দিচ্ছি। এই কোয়েশ্চেনের হিন্ট হচ্ছে এটাই যে যৌগিক অনুপাত, যাহাই যৌগিক অনুপাত তাহাই মিশ্র অনুপাত, অর্থাৎ যাহাই 52 তাহাই 53। কথা জেনে রাখো এটা, অর্থাৎ যেটাই যৌগিক অনুপাত সেটাই মিশ্র অনুপাত। তো এটা তো ইজিলি করে দেওয়া উচিত। হোমওয়ার্ক, যারা পেড স্টুডেন্ট তারা ডিসকাশন গ্রুপে কোশ্চেনের আনসার পোস্ট করবে। ঠিক আছে, ডিসকাশন গ্রুপে কোশ্চেন আনসার পোস্ট করবে। এবং যারা ইউটিউবে দেখছো, ওয়াইটিতে যারা দেখছো, তারা কমেন্ট বক্সে কোশ্চেনের আনসার পোস্ট। ওকে, আই ওয়ান্ট এভরিবডি টু আনসার দিস, তাহলে আমার এই খাটনি সার্থক হবে। নেক্সট কোয়েশ্চেন। এতক্ষণ আমরা রেশিও নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ অনুপাত নিয়ে। এবারে আমরা সমানুপাত, অর্থাৎ সমানুপাতের কিছু জিনিস আলোচনা করব। সমানুপাতের বেশি কোশ্চেন না, 2টো কোশ্চেন আমরা আজকে সলভ করব। এবং এরপরে পার্ট 2তে সমানুপাত নিয়ে আমরা পুরো 20 বা 12 বা 13টা বা 20টা যতগুলো কোশ্চেন সম্ভব হবে এই কোশ্চেন ডিসকাস করব। এবং পার্ট 3তে আমরা অনুপাত এবং সমানুপাতকে মিশিয়ে একটা কম্বিনেশন বা কম্বাইন্ড সেট আমরা ডিসকাস করব। তাহলেই আমাদের অনুপাত সমানুপাতের চ্যাপ্টার শেষ হবে। এবং আই ক্যান গ্যারেন্টি এই 3টে যে অনুপাত সমানুপাতের লেকচার দেখার পর কোনো প্রশ্ন থাকবে, এবং যত রকমের টাইপ হতে পারে, ভ্যারাইটি, এগুলো তো আমরা নর্মাল কোশ্চেন সলভ করি, যত রকমভাবে অনুপাত কোশ্চেন টুইস্ট করা হয়। অনেক সময় পাওয়ার দিয়ে এরকম আসতে পারে, মনে করো 3⁹ 3⁻17 এদের অনুপাত বের করো, আসতেই পারে। এগুলো আমরা ডিসকাস করবো, এগুলো থার্ডে, এগুলো অ্যাডভান্স লেভেলে আমি নিয়ে আসবো। কারণ সেক্ষেত্রে পাওয়ার কীভাবে মাইনাস হয়, অর্থাৎ ভাগ করলে পাওয়ার যে মাইনাস হয়, গুণ করলে যোগ হয়, সব কিছু ডিসকাস করতে, এগুলো আমরা করবো। এখন এটা আমাদের আলোচ্য নয়, কেউ যদি পারো এটারও পোস্ট করে দিও কোশ্চেন। নেক্সট, 13:17, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন। আচ্ছা, একটা যখন এরকম থাকবে, অর্থাৎ যেগুলো আমরা অনেকটা বিসর্গের মতো বলি, তাহলে একটা, অর্থাৎ ইজ টু সাইন, এটাকে বলা ইজ টু সাইন। ওকে, তাহলে একটা যখন থাকবে, সিঙ্গেল ইজ টু থাকলে এটাকে বলা হয় অনুপাতের সাইন, অর্থাৎ এটা হচ্ছে রেশিওর সাইন। কিন্তু যখন এটা দুটো থাকবে পাশাপাশি, তখন এটাকে বলবো সমানুপাতের সাইন। এবারে প্রশ্ন হতে পারে, স্যার অনুপাত আর সমানুপাতের মধ্যে তফাৎ কি? ভেরি ইম্পর্টেন্ট, হওয়া উচিত, মনের মধ্যে আসা উচিত। তো তার উত্তর আমি দিয়ে দিচ্ছি। অনুপাতের আর সমানুপাতের মধ্যে তফাৎ হলো এটাই, অনুপাত যে কোনো দুটোর মধ্যে হতে পারে, বাট সমানুপাতের ক্ষেত্রে কিন্তু পরপর পদগুলোর মধ্যে একটা কমন রেশিও থাকবে। কমন রেশিও মানে তাদের মধ্যে একটা নির্দিষ্ট মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টর বা ডিভাইডিং ফ্যাক্টর থাকবে। তার একটু বেশি জটিল হয়ে গেল, ইংলিশে বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করো 3 একটা সংখ্যা, 6 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা এবং 24 একটা সংখ্যা। ঠিক আছে,
এবার তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে, দেখো 3 থেকে 6 কীভাবে তৈরি হয়েছে, 2 গুণ করলে। 6 থেকে 12 2 গুণ করেই এসছে, তাহলে 12 থেকে 24ও কিন্তু 2। এগুলোকে বলা হয় মাল্টিপ্লাইং। অর্থাৎ এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, 2। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কেন, কারণ গুণ করে করে আসছে। আবার যদি এরকম হতো 3 থেকে মনে করো, বা বেশি জটিল হয়ে যাবে, এটাকে এইভাবে বলছি 16। 16 থেকে মনে করো এসছে 16 থেকে 12। 16 থেকে 12 এসছে, তাই দেখো 16 থেকে 12 মানে কীভাবে এসছে, মাল্টিপ্লাই ফ্যাক্টর কত, সরি এটা ডিভাইডিং ফ্যাক্টর কত, 16/12 যদি করি, অর্থাৎ এরকম মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলতে পারো। 4 দিয়ে কাটা গেলে 4/3, অর্থাৎ 16কে 4/3 দিয়ে গুণ করলে হয় কত, কত 12। তাহলে 12কে আমরা কী করবো, 12কে আমরা 3/4 দিয়ে গুণ করবো। কেন, কারণ ডিভাইডিং ফ্যাক্টর মানে কি, কোনো সংখ্যাকে ডিভাইড করা মানে কি, ভগ্নাংশ দিয়ে ডিভাইড করা মানে উল্টে যায় না। যেমন 12/4 মানে কি, 12 গুণিত 3-এর 4, এটা তো আমরা জানি। তাহলে 4 দিয়ে কাটলে কত হবে, 3, তাহলে 9। অর্থাৎ 16, তারপর 12, তারপরের টার্ম কত হলো, 9। বোঝা গেল? ঠিক এইভাবে আসবে। তাহলে অনুপাত আর সমানুপাতের মধ্যে তফাৎ আমি বলে দিলাম। অনুপাত যে কোনো দুটো রেশিও, মানে দুটো নাম্বারের মধ্যে অনুপাত হতে পারে, যে কোনো দুটো সংখ্যার মধ্যে অনুপাত হতে পারে। এখানে কোনো কমন মানে কমন মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা ডিভাইডিং ফ্যাক্টরের ব্যাপার নেই। বাট সমানুপাতের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পদ একটা অপরটার সঙ্গে ইন্টার রিলেটেড, এবং প্রত্যেকটা পদের মধ্যে একটা কমন রেশিও, যেটাকে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা ডিভাইডিং ফ্যাক্টর, যেটা থাকতেই হবে, আদারওয়াইজ সেটা সমানুপাত নয়। তো সেইভাবে যদি আমরা দেখি, এবার দেখো এখানে এই যে জিনিসটা আমি আলোচনা করলাম, এখান থেকেই আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব, যে ফর্মুলাটা আমরা এখানে, এবং আমরা ছোটোবেলা বইয়ে পড়েওছি। কি, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে প্রত্যেকটা পদ আছে 3, 6, 12, 24, এখানে কিছু রিলেশন তৈরি করতে পারছো? হ্যাঁ স্যার পারছি। কি, 6 আর 12 গুণ করলেও হয় 72, আর 3 আর 24 গুণ করলেও কিন্তু হয় স্যার 72। 72 হয়, হয়তো 3 আর 24 গুণ করলেও হয় 72। ঠিক, একটু মুছে নেওয়ার চেষ্টা করছি, আমি একটু এখানে পরিষ্কার করে নিই, মুছে নিই, তারপর আমি দেখাচ্ছি। আর একটু ভালো করে ডিসকাস করা প্রয়োজন, কারণ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একটু ইরেজ করে নিই, গিভ মি সাম টাইম প্লিজ। হয়ে গেছে, বেশ, না মুভ টু দ্য, দেখো আমি যেটা বলছিলাম, 6, 3, 6, 12 আর কি রিলেশন পাচ্ছি, দেখো 6 আর 12কে যদি গুণ করি তাহলে কত হয়, 72, আর 3 আর 24কে গুণ করলেও কিন্তু হয় 72। অর্থাৎ আমরা বলতে পারি একটা সমানুপাতে যে 4টে পদ থাকে, তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা ফার্স্ট পদ, এটা কত, এটা হচ্ছে সেকেন্ড টার্ম অর্থাৎ দ্বিতীয় পদ, এটা হচ্ছে থার্ড টার্ম অর্থাৎ তৃতীয় পদ, হচ্ছে কত, ফোর্থ টার্ম অর্থাৎ চতুর্থ পদ। তাহলে আমরা এখানে যা দেখলাম, কি দেখলাম, যে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমানই কি পেলাম, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এবার আমি একটু আগে কি বলছিলাম, যে আমরা চলতি বাংলা কথা এই সমস্ত আলোচনা করি। অঙ্কের একটা নিজস্ব ভাষা আছে, অঙ্কের ভাষা এটাকে কি বলা হয়, যেটা আমরা পড়েছি বা বইয়েতে যেটা আমরা লেখা পড়েছি, যে প্রান্তদ্বয়ের গুণফল, প্রান্তদ্বয়ের গুণফল সমান মধ্য পদ দ্বয়ের গুণফল। এটাই আমরা বইয়ে পড়েছিলাম এতদিন। তাহলে দেখো প্রান্ত মানে কি, ধারে যেটা থাকে, তাহলে এক মানে ফার্স্ট টার্ম আর ফোর্থ টার্ম, এটা তো একদম ধারে আছে, সেই কারণে এই দুটো হচ্ছে প্রান্তদ্বয়, অর্থাৎ প্রান্তদ্বয়ের পদ। আর 6 এবং 12 এরা কি, মাঝে বিরাজ করছে, মধ্যমণি, তাই এরা হচ্ছে মধ্যপদ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো প্রপোর্শনের মাদার ফর্মুলা, এর উপর বেস করেই সমস্ত কোশ্চেন সলভ হবে। ঠিক আছে, চতুর্থ পদ, প্রথম পদ, এইসব বের করে জাস্ট। তাহলে আমরা ডিসকাস করে দিলাম থিওরি একদম কমপ্লিট ডিসকাস করে দিলাম। এর থেকে
বেটার বা বেস্ট কিছু থিওরি হতে পারে না, এটাই বেস্ট থিওরি, এর উপর সব কোশ্চেন সলভ হয়ে যাবে প্রপোর্শনের। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ইরেজ করবো অ্যান্ড দেন উই উইল ফাইন্ড দ্য আনসার। ঠিক আছে, আনসারটা ফাইন্ড করবো, আগে মুছে দিই এগেন। যারা যারা দেখছো তারা নিজেরা আনসারটা করার চেষ্টা করো, এবং আমি যখন সলিউশন দেবো তখন দেখো সলিউশন মিলছে কিনা। মেক মোস্ট আউট অফ দিস সেশন, আমি অলওয়েজ এটাই রেকমেন্ড করবো যে কোনো একটা সেশন যখন তোমরা দেখছো টাইম ইনভেস্ট করে, অলওয়েজ চেষ্টা করো এখান থেকে বেস্ট জিনিসটা নিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু আগে কি বললাম, তাহলে 13 হচ্ছে কি এখানে ফার্স্ট পদ, 17 হচ্ছে সেকেন্ড পদ, 13 হচ্ছে থার্ড পদ, তোমাদেরকে চতুর্থ পদটা বের করতে বলেছে। ঠিক, তাহলে চতুর্থ পদ যদি বের করতে বলে তাহলে ফর্মুলা কি, 13 ইন্টু চতুর্থ পদের ভ্যালু কত, আমরা ধরে নিলাম এক্স, এক্স সমান কত হবে, মাঝের পদ দুটোর গুণফলের সমান হবে, অর্থাৎ 17 গুণ 13। ঠিক আছে, কালার চেঞ্জ করে নিচ্ছি, তাহলে দেখো 13 13 তো এখানে কেটেই গেল, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 17, আনসার কত হবে 17, ভেরি ইজি। দেখো এটা হচ্ছে একদম বেসিক, আমি বারবারই বললাম যে প্রথম অনুপাত সমানুপাতের অঙ্ক আজ করছে আফটার ক্লাস 10, তার জন্য আমি আজ একটু যদি সে বুঝে যায়, তারা যারা এই ধরনের স্টুডেন্ট আছো তারা যদি এগুলো বুঝে যাও, দেখো এবার অ্যাডভান্সে তোমরা কীভাবে করো, তোমরা অলরেডি জেনে গেলে, আমি কোশ্চেনটা লিখে রাখবার, 13:17 প্রপোর্শন টু 13:what, তাই তো। এখন দেখো তোমরা যখন জেনে গেলে, থিওরিটা ক্লিয়ার হয়ে গেল যে এই সমানুপাতের ক্ষেত্রে প্রত্যেকটার মধ্যে একটা কমন মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা ডিভাইডিং ফ্যাক্টর আছে। ঠিক, তাহলে তোমরা এটা বুঝতেই পারছো যে 13 আর 17 মধ্যে যে রেশিও হবে, 13 সাথে 17 সেই রেশিও হতে হবে, মানে চতুর্থ পদেরও সেই রেশিও হতে হবে। আই মিন 13 সাথে 17 যে সম্পর্ক, 13 সাথে এই এই চতুর্থ পদেরও সেই সম্পর্কই হতে হবে, এবং সেই দুটো কি সমানও হতে হবে, তাই না। অর্থাৎ এইটা বাই, আমি যেটা বলতে চাইছি 13/17 সমানই কী হবে 13 যদি এটা এক্স ধরি, এক্স এর সমান হতে হবে, তাহলে এইটা যদি 13/17 হয় তাহলে এর ভ্যালুও তো 13/17 হতে হবে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 17। আমি এটা বোঝাতে চাইছি, ইজি, অর্থাৎ আমার দরকারই না এত করা। যেমন আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো আমি যে কোনো একটা এক্সাম্পল নিচ্ছি, 75, মানে যেগুলো বহুত বড় বড় আর কি, দেখি ভয় পেয়ে যাবে মানুষ, 101:2, মনে করো আমি বলছি 202:what। এবার কেন এরকম 202 চেঞ্জ করে দিলাম, দেখো এটা কি আছে 75, এটাকে আমরা কি লিখতে পারবো 75/101 সমান কি লিখবো 202 কত এক্স। এবার দেখো এখানে কি হওয়া উচিত ছিল, এখানে কি হওয়া উচিত ছিল, এখানে দেখো 75/101, এখানে কিন্তু 202/এক্স, তাই তো, না একটু ভুল হলো বলাটা, এটা আমি এই পদটাকে এক্স নিচ্ছি, এটাকে 202 নিচ্ছি, অর্থাৎ এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি ভুল হয়ে গেছে, এটা মনে করো এক্স, এই ভ্যালুটা আমাকে বের করতে বলেছে এবং আমাকে এখানে 202 দেওয়া, তাহলে আমি এটা কি লিখতে পারবো 100/202। এখন আমরা সহজেই দেখতে পাচ্ছি 202, তাহলে x/202, আমি দেখতে পাচ্ছি এখানে ছিল আমার 101, এটা হয়ে গেছে আমার কত 202, অর্থাৎ এটা হয়েছে ডাবল, এটা ডবল হয়ে গেছে 202, এটা যদি ডবল হয়ে যায় তাহলে এটাকে আমরা ডবল করতে হবে, তবেই তো রেশিওটা ফিক্স হবে। তাহলে 75কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি আসবে 150, আনসার কত হবে 150। আমি বলছি এইভাবে অ্যাডভান্স অ্যাপ্রোচ তোমাদের নিয়ে আসতে, এই অ্যাডভান্স অ্যাপ্রোচ থেকে তোমরা সহজেই এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। বোঝা গেছে? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন দিয়ে আমরা সলভ করব। এই যে আজকের পার্ট 1 লেকচার আমরা কমপ্লিট করব। লাস্ট কোয়েশ্চেন, দেখো সেম সিমিলার জিনিস, কনসেপ্ট সিমিলার, শুধু এখানে একটার জায়গায় দুটো জায়গায় আননোন ভ্যালু দিয়ে দিয়েছে। এ তো একটা আননোন ভ্যালু, এর ভ্যালু আমি বের করতে পারবো না, এ হচ্ছে আননোন ভ্যালু, দুটো জায়গায় এর ভ্যালু বের করতে, ক্লিয়ার। তাহলে আমরা কি করব, ভয় পাওয়ার তো কিছু নেই। আমি কি বললাম, এটাকে এইভাবে লেখা যায় a/25 সমান কি লিখবো 9/a, ঠিক।
তাহলে ক্রস, সরি সফটওয়্যার একটু প্রবলেম করছে। তাহলে আমি কি বল, এটা কি লিখতে পারি a/25, এই বাঁ দিকের পার্টটাকে আমি লিখতে পারি কি a/25 লিখতে পারি হচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, জাস্ট এ মিনিট। মিনিট। হুম, ঠিক আছে। তাহলে 25:9 এই পদটাকে আমি একটু আগেই বললাম। আরে ভাই, কি সমস্যা? একটা মিনিট, লাইটটা একটু সমস্যা আছে, এটাকে ছোট করে নিই একটু। সমস্যা লাইটের বাইরে, জাস্ট মিনিট, 1 মিনিট দাও আমাকে। হ্যাঁ, ঠিক আছে, বাইরে করলে কিছু হবে না। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এই 25:9 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 25/9 একটু আগেই বললাম, 25/9 হিসেবে লিখতে পারি। ঠিক একইভাবে 25/9, ঠিক একইভাবে আমরা এই দিকটাকে কি লিখতে পারি? এই এটা উড়ে গেছে, ভেরি সরি, ভেরি সরি, ভেরি সরি। এই স্লাইডটা একটু ফল্টি স্লাইড হয়ে গেছে, যার জন্য বারবার ডিস্টার্ব করছে। জাস্ট আ মিনিট, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। জাস্ট আ মিনিট, লেট ফিক্স দিস। তো ফিক্স করে নিই একটু, ফিক্স করুন। আচ্ছা, ফিক্স হয়ে গেছে। ভেরি সরি, ভেরি সরি, ভেরি সরি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নাও অল সেট, অল সেট, অল সেট। ঠিক আছে, ফোকাস, ফোকাস করো এখানে। লাস্ট কোয়েশ্চেনটাই আমাদেরকে একটু বিব্রত করলো, আই এম সরি, বাট দেখে নাও। দেখো, আমি এখানে লিখছি a/25, মানে a:25 সমানুপাত 9:a। এটাকে আমি কি বললাম, দুটোভাবে লিখতে পারি। সেম প্রবলেম বারবার এখানে আসছে, কেন বুঝতে পারছি না। ছি, গেলি সমস্যা হয়েছে এই স্লাইড। সরি, সরি, সরি। ওকে, এই স্লাইডটা আমাকে খুব চাপ দিচ্ছে। আমি এটাকে একটু ফিক্স করতে গেলে অনেক বেশি টাইম চলে যাচ্ছে। কি সমস্যা হলো? তো a/25, আমি আরেকবার ট্রাই করছি, সমানুপাত 9:a। হুম, তো আমি কি বললাম একটু আগে, সেম প্রবলেম আবার। আই এম সরি, ভেরি সরি। আজকে আমি এখানেই শেষ করছি এটাকে। স্লাইডটা কিছুটা গন্ডগোল হয়েছে, তো যাই লিখছি বক্সের আকারে চলে আসে, টেক্সট বক্স চলে আসতে পারবো। ওকে, এটা আমি নেক্সট নেক্সট ডেতে এটা আলোচনা করব। আই এম ভেরি সরি, কিছুটা সময় আমি নষ্ট হয়ে গেল। এই যে দেখো, যাই লিখছি তাই একটু কিছু ইমোজি টিমোজি চলে আসছে। নেক্সট সেশনে আমি এটাকে ডিসকাস করব। ঠিক আছে, আজকের ক্লাস কতটা ইউজফুল হলো তোমাদের জন্য সেটা কমেন্ট করে জানিও। দেখো, ভুলভাল লেখা চলে আসছে, আমার হাতে নেই, তো এটাকে আমি ফিক্স করতে পারছি না এই মুহূর্তে। ঠিক আছে, স্লাইডটার কিছু সমস্যা হয়েছে হয়তো, পরের দিন আমরা এখান থেকে স্টার্ট করব। তো হোপ যে কিছু তোমরা শিখলে। ডেফিনেটলি যারা ইউটিউবে দেখছো, বারবার বলছি, তারা কমেন্ট করো, যদি কোনো প্রবলেম থাকে, সাজেশন থাকলে সেটা লিখতে পারো, আর কি ধরনের কোয়েশ্চেন তোমাদের দরকার, বা কে কোথা থেকে দেখছো প্রথমত, কারণ আমি অনেক পর নতুন করে ভিডিও আপলোড করছি, তো কোথা থেকে তোমরা ভিউ করছো, দেখছো, প্লেস, এবং আপকামিং কোন কোন এক্সামে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেটাও তোমরা লিখতে পারো। তাহলে আমি চেষ্টা করবো তোমাদের জন্য কিছু ডেডিকেটেড সেশন নিয়েও আসার। তো থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংকস টু অল অফ ইউ for joining this class. Thank you. Thank you very much. Session dismissed.